টপিক কি আসলে বলতো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম সমূহ। আমাদের অধ্যায়ের নাম কি ছিল বলতো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। তো পর্যাবৃত্ত ধর্ম দিয়ে শুরু করলাম এখন, ঠিক আছে। ওখানে সিম্পল কিছু প্রশ্ন করে এসলাম, এখন এটা দিয়ে শুরু করবো। পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায় আমরা একটু জানি। আসলে যে ধর্মগুলো কি হবে, পর্যায়ক্রমে আবর্তিত হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম। তো কথা হলো আমাদের এখানে কি কি পর্যাবৃত্ত ধর্ম আছে আমাদের জানতে হবে এরকম। তো আমরা তাছাড়া জানি যে একটা ম্যাজিক সংখ্যা তোমাদের আমি অলরেডি বলছিলাম যে 2, 8, 8, 18, 18, 32 এগুলো কি বলতো, প্রতিটা পর্যায়ে মৌল সংখ্যা, ঠিক আছে। এটা দিয়ে অনেক কিছু বলছিলাম, তোমাদের শিখাইছিলাম। তো দেখো এখানে এই যে পর্যায়, আমি বললাম পর্যাবৃত্ত ধর্ম, যে ধর্মগুলা পর্যায়ক্রমে আবর্তিত হয় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, ঠিক আছে। সেগুলো আসলে কি কি আছে দেখো। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম যেমন গলনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক আছে, পরমাণুর আকার আছে, যোজ্যতা আছে, আয়নীকরণ শক্তি আছে, এবং ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ধাতব ধর্ম। ওকে, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা বলতে পারো? কোনগুলা ইম্পর্টেন্ট কোনগুলা বলতে পারো? এই যে পরমাণুর আকার, ইম্পর্টেন্ট হলো পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এই 4টা জিনিস তোমাদেরকে খুবই ভালো করে জানতে হবে, বুঝতে হবে। ওকে, তো দেখো আমরা শুরু করি। দেখো নিচের দিকে তাহলে কি কি বলছে। প্রথমে আসছি দেখো আমরা স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক সম্পর্কে কথা বলবো। দেখো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই জিনিসটা কি বলতো, যে গলনাঙ্ক কাকে বলে এবং স্ফুটনাঙ্ক কাকে বলে? মাহিন বলো তো। গলনাঙ্ক বলতে প্রমাণ তাপমাত্রায় 1 লিটার ইয়ার, প্রমাণ তাপমাত্রায়, যে তাপমাত্রায় বলে। প্রমাণ তাপমাত্রা আসে না, কি বলতো কি আসতে পারে? মানে প্রমাণ চাপে আসতে পারে। প্রমাণ চাপে যে তাপমাত্রায় কোন একটি হলো কঠিন পদার্থ সম্পূর্ণরূপে তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক। আর যে না, এটা তো হলো না, ওটা কথাটা ঠিক আছে, কিন্তু আসলে সম্পূর্ণরূপে এটা বলা কোনো প্রশ্ন আসে না। তাহলে যে তাপমাত্রায় কোনো একটি গলতে শুরু করে মানে গলন হয়, আর যে তাপমাত্রায় ধরেন একদম সম্পূর্ণরূপে পরিণত হয় ওটা গলনাঙ্ক ফিক্সড। হ্যাঁ, মানে কথা হলো না, যেখানে ফুটতে শুরু করবে আর কি স্ফুটনাঙ্ক, মানে এটা হলো ওই আসলে কি হলো এখানে একটা বিষয় কি স্ফুটনাঙ্ক গলনাঙ্ক। আমি একটা জিনিস বুঝাবো, আমি তোমাদের একটা লেকচার দিব, আমার একটা লেকচার রেকর্ডেড আছে। যদি বলি আমি, তুমি যেটা বলছো কনসেপ্টটা, তুমি আসলে বিষয়টা তুমি একটা ভালো কনসেপ্ট, তুমি একটা খেয়াল করে বলছো, আমি বুঝতে পারছি। এটা হলো যে এখানে আমরা তারিখটা বলি যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত শুরু করে, ঠিক আছে, বা কোনো একটা কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে বলা হয় গলনাঙ্ক। আর যখন একটা তরল পদার্থ ফুটতে শুরু করে তখন তাকে কি বলবো? স্ফুটনাঙ্ক। এখন একটা ইন্টারেস্টিং কথা, এখানে কোনো একটা পদার্থ যখন গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছে তখন আর কি হয় না, তার তাপমাত্রা বাড়ে না। তখন আমরা যে তাকে তাপ দেই তখন ওটা সুপ্ত তাপ হিসাবে কি করবে? শোষণ করে। তাপটা কি করবে? শোষণ করবে না। শোষণ করে কি করবে? ওই যে আমাদের একটা শক্তি বাড়াবে, গলাতে সাহায্য করবে, ঠিক আছে। অর্থাৎ অবস্থার পরিবর্তন করে শক্তিটা কি করবে? মানে অবস্থান পরিবর্তন করতে শক্তিটা সে ব্যবহার করবে। এক্ষেত্রে কি হবে না, তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না। যেমন তুমি যদি মনে করো পানি তাপ দাও, পানির তাপ কিন্তু কখনো হবে না, কত হবে না বলতো? 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় না। কেন? মানে নর্মাল এই যে আমাদের 1 atm চাপে, 1 atm চাপে কত বলি? স্ফুটনাঙ্ক কত বলি? পানির 100। তো 100 বেশি কখনো হবে না কত চাপে? 1 atm চাপে। কেন হবে না? তার কারণ যদি ভেজাল না থাকে, যদি পানি ভেজাল থাকলে অন্য ব্যাপার, ভেজাল যদি না বিশুদ্ধ পানি, তো সংযুক্তির কারণে অন্যরকম হয়, বিভিন্ন কম হতে পারে, বাড়তে পারে। তো বিষয়টা কি হবে এখানে, যে যখন মনে করো আমি এখানে বিশুদ্ধ পানি নিলাম, এখানে বিশুদ্ধ পানি নিলাম, পানি H2O নিচ্ছি, তাহলে এখানে যখন আমি তাপ দিব, মনে করো তো পানির তাপমাত্রা কত? নর্মাল মনে করো আমাদের নর্মাল তাপমাত্রা কত আছে? মনে করো 20 ডিগ্রি ধরলাম, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে, তো এটাকে যখন আমরা হিট দিব, আমরা কি দিব? তাপ দিব। তো এগুলো তাপ নিয়ে থাকবে। তাপ আমরা জানি তাপ দিলে কি হবে? তাপমাত্রা বাড়বে। তাপ দিলে কি হয়? তাপমাত্রা বাড়ে। ওকে, তাপ নিলে তাপমাত্রা বাড়বে। যখন তাপগতিবিদ্যাতে আমরা এগুলো পড়বো, ভালো করে বুঝবো। তাপ দিলে কি বাড়বে? তাপমাত্রা বাড়বে। তো তাপমাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে তখন কি হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে যাবে। কত? 100। তখন কি হবে? পানিটা কি করবে? ফুটতে শুরু করবে। এই যেহেতু ফুটতে শুরু করলো, তাই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি বলবো আমরা? স্ফুটনাঙ্ক বলবো। এখন কথা হলো যখনই 100 ডিগ্রি পৌঁছবে তখন কিন্তু ফুটতে শুরু করবে, বুঝছো?
মানে ওই বাষ্প পরিণত হতে শুরু করবে। আর যখন বাষ্প পরিণত হতে শুরু করবে, যে আমরা যে তাপটা দিলাম এই তাপটার তাপমাত্রা বৃদ্ধি করতে ব্যবহৃত হবে না, কি করতে হবে, এই যে অবস্থার পরিবর্তন করতে ব্যবহৃত হবে। তার কারণ দেখো এখানে একটা বিষয়, এখানে তার মধ্যে একটা শক্তি সঞ্চারিত করতেছে না, একটা পানির অণু, সে ছিল কি পানির অণু ছিল, এখানে বন্ধন ছিল তাদের মধ্যে, ঠিক আছে, বন্ধনটাকে ছিন্ন করে সে উড়ে যাচ্ছে। এই জন্য তার মধ্যে কি ওই প্রতিটা অণুর মধ্যে কি কিছু পরিমাণে কি শক্তি সঞ্চিত করতে হয়, ও শক্তিটা কই থেকে পায়, এই যে আমরা তাপ দিচ্ছি সে তাপ থেকে নিয়ে যায়, বুঝতে পারছো? এই জন্য তখন কি হয় না, তখন সেখানে তাপমাত্রা পরিবর্তন হয় না, ফিক্স থাকে। এখন যেটা কথা তুমি বলতেছিলাম, আসলে পানি তো মানে স্ফুটনাঙ্ক কথাটা যেটা বলবো সেটা অলওয়েজ 100, যখন ফুটতে শুরু করে মানে কি স্ফুটনাঙ্ক, কথা হলো বাষ্প আর স্ফুটনাঙ্ক এক না। বাষ্পায়ন দুইটা শব্দ আছে, আমি তোমাদের ক্লিয়ার করে দিই। একটা হলো বাষ্পায়ন, বলে দেবো নাকি রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো, সুন্দর করে রেকর্ডিং ক্লাস আছে, হ্যাঁ বলে দেবো এখন। আচ্ছা বাষ্পায়ন, আরেকটা কি বলো তো, স্ফুটন। বাষ্পায়ন স্ফুটন মানে বাষ্পীভবন দুই প্রকার, এটা বাষ্পায়ন আর স্ফুটন। তাহলে এই যে বাষ্পায়ন এবং স্ফুটন দুইটাকে একই? না না, দুইটা কিন্তু একো না, বলো তো। বাষ্পায়ন এবং স্ফুটন বাষ্পায়ন শুধু সারফেস থেকে হয়, আর স্ফুটনাঙ্ক ধরেন যেটা আপনি এখন জানেন। স্ফুটন, তার মানে এটা আরো পার্থক্য আছে, ওটা যে বললো অ্যাবসলিউটলি রাইট। আরো কিছু একটা বিষয় আছে, যেগুলো বিষয় বাষ্পায়নটা যে কোনো টেম্পারেচারে হতে পারে, যে কোনো টেম্পারেচার। এক্ষেত্রে কি হবে, শুধুমাত্র একটা তরলের উপরিতল থেকে হয়, কি হবে, সারফেস থেকে উপরিতলের সারফেসে কি হবে, বাষ্প আকারে পানি বের হয়ে যায়। একটা জিনিস খেয়াল করছো কি, আমরা যে জামা কাপড় শুকাই দিই, জামা কাপড় শুকাই কেমনে, পানিটা ফুটে যায়, মানে বাষ্প হয় কেমনে, এখানে কি স্ফুটনের তাপমাত্রা পৌঁছে 100 ডিগ্রি বলতে কাপড় পুড়ে যাবে, পৌঁছে কি, পৌঁছে না। তার মানে এখানে তাহলে পানিটা শুষে নেয় কেমনে, বা প্রখর রোদে যদি আমরা বাটিতে যদি বাইরে পানি রাখি ছাদে, শুকায় যায় না, কেমনে যায়, এটা যায় বাষ্পায়নের মাধ্যমে। ওই পানির উপরতল থেকে ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে পানিগুলো বাষ্পে পরিণত হয়ে যাবে, উপরতল থেকে কি হবে, নিচে কিন্তু কোনো চেঞ্জ হয় না, উপর থেকে ধীরে ধীরে যাইতে থাকে, আর পানি এসে নিচে নেমে আসে, এক পর্যায়ে শেষ হয়ে যায়, এক পর্যায়ে শেষ হয়ে যায়, বুঝতে পারছো? এটাকে বলা হয় বাষ্পায়ন। তো এটা যে কোনো তাপমাত্রায় হতে পারে, শীতকালেও হয়, শীতকালে আরো বেশি হয়, শীতকালে বাষ্পায়নটা তুলনামূলকভাবে বেশি হয়। কেন বেশি হয়, মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, তুলনামূলকভাবে বেশি হয়, এটা বলি আমরা তুলনামূলকভাবে কেন বেশি হয়, কারণ এখানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কি থাকে, কম থাকে। এই কারণে কি হবে, একটা টান থাকে, একটা নেগেটিভ প্রেশার কাজ করে, ঠিক আছে, যার কারণে টেনে নেয় পানি সহজে। মানে এক জায়গায় যদি বেশি থাকে, মনে করো প্রেশার, যদি এখানে মনে করো বায়ুমণ্ডল, মানে যেখানে মনে করো যেমন অনেক সমাগম, যেখানে দেখি আমরা মানুষজন অনেক বেশি ভিড়, বা যেমন তোমার মাহাবলি যাও, যেখানে মানুষজন অনেক ভিড়, বসার জায়গা নেই, ওখান থেকে যাইবা তুমি না, যেখানে বসার জায়গা আছে সেদিকে যাইবা, ভিড় এরকমই। কিন্তু গ্রীষ্মকালের মধ্যে বাতাসের জলীয় বাষ্প অনেক থাকে, সেহেতু বাষ্পীভূত হতে চায় না, যে ওখানে বাষ্প অনেক আছে, যাইতে পারতেছি না। এবার আমরা জানি একটা জিনিস সম্পৃক্ত হলে, এখানে আমরা এগুলো পড়বো, ফিজিক্সে পড়তে পারবো, অনেক ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, যে যেমন আমরা যেমন বললাম না সম্পৃক্ত দ্রবণ পড়ছি না, জলীয় বাষ্পের কিন্তু একটা সম্পৃক্ততা আছে, অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত বাষ্প বলি। তো সাধারণত নর্মাল অবস্থায় যে আমাদের সম্পৃক্ত বাষ্প আছে বর্তমান, কিন্তু দেখবো এই শীতকালে দেখবো আমরা কি হয়, বাতাস সম্পৃক্ত হয়ে যায়, কি হয়ে যায়, সকালের দিকে তখন তাপমাত্রাটা কমে যায়। তার কারণ এই যে একটা জলীয় বাষ্প, আমাদের এই যে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধরতে পারে, যদি তার থেকে কম থাকে তখন বলি আমরা অসম্পৃক্ত বাষ্প, আর যদি যে পরিমাণ ধরতে পারে ততটুকু থাকে তখন বলি আমরা সম্পৃক্ত বাষ্প। যে পরিমাণ আছে তার থেকে যদি বেশি পরিমাণে আমাদের জলীয় বাষ্প যায়, ওটা আর থাকতে পারে না মানে বায়ুতে, ওই শিশি হিসাবে নেমে আসে। ওই যে দেখেন সকালে শিশির দামে কেন, কারণ এখানে একটা বিষয় আছে, তাপমাত্রার সাথে রিলেটেড আছে, ইন্টারেস্টিং বিষয়। কারণ কি হয় বলতো, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে। তো মনে করো একটা এখানে স্পেস আছে, বায়ু স্পেস, মনে করো এর তাপমাত্রা কত 100, মনে করো কি 50, তাহলে এখানে মনে করো এই যে এর মধ্যে মনে করো বাইরের কণাগুলোর মনে করো স্পেস এরকম, তো বাইরের কণাগুলো স্পেস এরকম, বায়ুতে যে গ্যাস উপাদানগুলো আছে, তো এর মধ্যে কি করবে বলতো, এই পানির অণুগুলো এর মাঝে মাঝে যাবে না, জলীয় বাষ্পগুলো কি এর মাঝে মাঝে ঢোকে না, ওকে ঠিক আছে। এখন কথা হলো তাপমাত্রা যদি বাড়ায় দেয়, তাপমাত্রা বাড়ায় কি হয়, আয়তন বাড়ে না, আয়তন কিভাবে বাড়ে বলতো, অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায়, তার গতিশক্তি লাভ করে। তাহলে এই যে দূরত্ব ছিল এরকম হয়ে যাবে, কেমন বলতো, এরকম হয়ে যাবে না। তাপমাত্রা মনে করো আমি করলাম 70 করলাম, 50 থেকে 70, তার মানে কি হবে, এখানে স্পেস বেড়ে যাবে না, বায়ুমণ্ডলের স্পেস বেড়ে যাবে, তার মানে আরো বাষ্পীভূত হবে না, আরো বাষ্প যাবে না, আরো বাষ্প ঢুকবে বায়ুমণ্ডলে, ওকে। তার মানে মনে করো আমি কোনো একটা সম্পৃক্ত বাষ্প ছিল, মানে সম্পৃক্ত বায়ু, যেখানে আর জলীয় বাষ্প যেতে পারে না, ওটাকে আমরা তাপ দিলাম, প্রয়োগ করলাম, তার মানে কি হবে, এটা কি হয়ে যাবে, অসমৃদ্ধ হয়ে যাবে, জায়গা থাকবে ফাঁকা হয়ে যাবে, ওকে বুঝতে পারছো, তখন আরো জলীয় বাষ্প যাইতে পারবে। এখন কথা হলো যদি আবার তাপমাত্রা
মানে আমাদের পরিবেশের তাপমাত্রা যদি কমে আসে, অতিরিক্ত ভাই, হ্যাঁ তার মানে যেটা আবার ঢুকছিল অতিরিক্তটা কি হবে, বাড়ে আসবে কিভাবে, শিশির কণা দিয়ে। এই জন্য কিন্তু শীতকালে এটা ঘটে। তার কারণ এই যে দিনের বেলা মোটামুটি ভাবে একটা তাপমাত্রা ভালোই থাকে, এমনিতে যে আমাদের মোটামুটি অল্প পরিমাণ জলীয় বাষ্প থাকে, কিন্তু তার মধ্যেও ওটার দ্বারা কি হয়, সম্পৃক্ত হয়ে যায়। অল্প পরিমাণ থাকে, তারপরে সেটার দ্বারা কি হয়ে যায়, সম্পৃক্ত, যেহেতু আমার তাপমাত্রা কম। এই জন্য তো আমাদের কি থাকে, বাইরের কণাগুলো কি থাকবে, কাছাকাছি থাকে, বিশেষ হতে পারে না। আর ওই যে মাটি শুষে নেয়, মাটি থেকে পানি নিয়ে নেয়, শরীর থেকেও নিয়ে নেয়, ওটিতে কি হয়, সম্পৃক্ত স্যাচুরিটি হয়ে যায়। এখন কথা হলো যে তাপমাত্রা কম তাপমাত্রা একটু বেশি পানি থাকতে পারে না। এখন কথা হলো দিনের বেলায় যাই থাকুক, সকালের দিকে শীত আর বেশি লাগে না, সকালের দিকে বা ভোরের দিকে কি হয়, আরো তাপমাত্রা যখন কমে আসে, এমনিতে স্যাচুরেটেড হয়েছিল ওইটুকু দিয়ে, তাপমাত্রা কমে আসে মানে স্পেসগুলা সংকোচন হয়ে থাকে নাকি, তো এর মধ্যেকার পানিগুলা একদম শিশু জমে পড়ে যায়। ইন্টারেস্টিং বিষয় না, শিশির কেন জমে, শিখে গেলাম তাই না। ওকে, ইন্টারেস্টিং জিনিস শিখলাম। তাহলে আমরা কি শিখলাম এখানে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বুঝলাম বিষয়গুলো, পাশাপাশি আরো অনেক কিছু মজার জিনিস শিখলাম। তো হয়েছে এখানে। তাহলে এখন দেখি আমরা যে আসলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এখানে আমাদের ধাতুগুলোর মধ্যে আসলে ডিপেন্ড করবে কি, একটা জিনিসের কাঠামো, একটা পরমাণু কাঠামো যদি বলি, একটা পরমাণু কাঠামো তার নিউক্লিয়াস এবং তার শক্তি স্তরগুলো নিয়ে গঠিত হয়, তাই না। নিউক্লিয়াস এবং শক্তি স্তরগুলো নিয়ে গঠিত হয়। এখন কথা হলো একটা বাড়ি, বিল্ডিং, বর্তমান যে ভূমিকম্প হচ্ছে রে, মনে করো যে একটা বিল্ডিং গলনাঙ্ক গলায় ফেলা বা ভাঙিয়ে ফেলা, এরকম একটা বিষয়। ওকে, মনে করো আমি একটা বিল্ডিং দিছি, বিল্ডিং এর এই যে প্রথম কয়তলা আমার কি আছে, খুবই শক্তিশালী আছে, প্রথম কয়তলা খুবই শক্তিশালী দিছি, মানে এখানে যে ইস্পাতগুলো ব্যবহার করছে একদম শক্তিশালী ইস্পাত, মোটামুটি ইস্পাত দিছি, বুঝছো। কিন্তু উপরের তলায় আমার টাকা পয়সা ছিল না, কি করছে, সেকোন ইস্পাত দিছি, 1200 দিছি, দিতে পারো, মনে করো 1200 দিয়ে এসে, ঠিক আছে। তাহলে বিল্ডিং এখন যদি ভূমিকম্প আসে, তাহলে কিন্তু উপরটা কি হবে, ভেঙে যাবে না। দেখো শুধুমাত্র আমার একটু দুর্বলতা আছে, নিচে আমার অনেক শক্তিশালী, বাট উপরের একটা স্তর কি দুর্বল, মানে ওই উপরের স্তরের সাথে নিচের ভিত্তি কি নাই, সম্পর্ক ভালো, তাহলে কি হয়ে যাবে, থাকবে, ভেঙে যাবে। এই যে মাথায় আমরা বোঝা নিয়ে যায় না, আমরা তো গ্রামের সবাই মাথায় বোঝা নিয়ে যায় না, দেখবা যদি একটু ভারী বোঝা হয় বা একটু দৌড় দিতে চাও, তাহলে বোঝাটাকে ধরতে হয় না, ধরতে হয় না, ধরলে কি হবে, পড়ে যাবে। তার মানে বোঝার সাথে তোমার হাতের যদি সম্পর্ক দৃঢ় না হয়, মাথায় বোঝা থাকবে না। তাহলে বোঝার সাথে হাতের সম্পর্ক কি থাকতে হবে, বোঝার তোমার হাতে তোমার মাথার সম্পর্কে দৃঢ় থাকতে হয়। ওকে, অর্থাৎ মানুষের মাথায় যদি বোঝা না, অবশ্যই এটা কি থাকতে হবে, সম্পর্কটা দৃঢ় থাকতে হবে, বুঝতে পারছো। বিল্ডিং এর উপরতলার ভিত্তি, উপরতলাটা নিচতলাগুলোর সাথে কি থাকতে হবে, ভালোভাবে অ্যাটাচ থাকতে হবে, বিষয়টা এরকম। নাহলে কি হবে, ভেঙে যাবে বা গলে যাবে, ঠিক আছে, এরকম সেটা মানে ছিন্ন হয়ে যাবে, মানে গলে গেল, ভেঙে গেল, ছিন্ন হয়ে গেল, মানে কি তার সহজেই পৃথক করা যাচ্ছে। এটা কি হতে পারে গলনাঙ্কের মতো, স্ফুটনাঙ্কের মতো, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে আশা করি মনে হয় অনেকটা বুঝতে পারছো বিষয়টা, যে বিষয়টা আমাদের একটা পরমাণু কাঠামো দিব, এই গল্প বললাম একটা, কিন্তু অযথা গল্প বললাম না, বুঝছো। দেখো আমরা যে পরমাণুগুলো দেখি, প্রতিটা একটা পরমাণু কি থাকে বলতো, নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের চারপাশে কি থাকে বলতো, কক্ষপথ থাকে। এখন কথা হলো সকল পরমাণুর ক্ষেত্রে কিন্তু আবার সকল স্তর কি থাকে না, আমাদের এই যে ভিত্তি, এটা মনে করো ভিত্তির সাথে সুন্দরভাবে অ্যাটাচ থাকে না। তো মনে করো যাদের ক্ষেত্রে মনে করো এই যে শেষ কক্ষপথ পূর্ণ থাকে, মনে করো এখানে মনে করো 8টা থাকার কথা ছিল, 8টা থাকার কথা ছিল, আমার 8টাই আছে, তার মানে কি হবে, একদম মানে জোরালো ভাবে আকৃষ্ট আছে, তাহলে একে কি সহজে একটু বলানো যাবে, বিষয়টা এরকম। মনে করো যে এখানে কি আছে আমাদের, কিন্তু নিউক্লিয়াস আছে, ওকে, এখানে একটা আছে, এটা কি ভাঙা সহজ না কঠিন, ইজিলি ভাঙা যাবে। তার কারণ তো এর সাথে তো আর সম্পর্ক ভালো নাই, সম্পর্ক ভালো হতে কি লাগে, আমাদের গিভেনটাকে লাগে, এ প্রোটন দেয়, চার দেয়, ধনাত্মক চার দেয়, ঋণাত্মক চার সমান দিতে হবে, বা একজন দিচ্ছে না, নাই, আমার তো এখানে আছে, ওকে একার জন্য আমাকে এত দূর হেঁটে যাবো, যাবে, এত হেঁটে নিয়ে যাবে না, তো একটা ছাড়ি দিবে, তো এর সাথে সম্পর্ক ভালো নাই। তো আমরা জানি পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে, তো এখানে অনেকগুলো, এখানে ছোট্ট একটা আকর্ষণ করবে না, আমরা জানি ম্যাগনেটিক যত বড় বড় হবে আকর্ষণ তত বাড়বে, একটা বড় আছে বাট এটা ছোট, দূরে থেকে আকর্ষণ করবে না, বুঝতে পারছো, এগুলা নিয়েই থাকবে সন্তুষ্ট, ঠিক আছে। তো এটা ছেড়ে দিবে। তো এখন তাহলে কি পর্যায়ক্রমে, যখন দেখো আগে একটা ছিল যে আকর্ষণ, 2টা নিব, আকর্ষণ আর বাড়বে, 3টা নিবে, আকর্ষণ আর বাড়বে ধীরে ধীরে, বুঝতে পারছো। মানে যখন ইলেকট্রন মারলো, দেখো এই কেন্দ্রে প্রোটনও বাড়তেছে, কিন্তু একটা করে কি বাড়তেছে, প্রোটনও বাড়তেছে, আবার দেখো বস্তু ইলেকট্রন বাড়তেছে, তার মানে কি জোরালোভাবে আকর্ষণ বাড়বে না, 2টা, মানে এটা যদি আমরা চুম্বক মনে করি, এটাও চুম্বক, তার চুম্বকের সাইজ যেদের কি হচ্ছে, বাড়তেছে, ধীরে যখন বাড়বে তাদের সংকোচন হবে, আকর্ষণের কারণে কক্ষপথ ছড়ে আসতেছে,
আবার আর নতুন একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে, মানে আরো আকর্ষণটা ধীরে হচ্ছে, ঠিক আছে। কাঠামোটা কি হচ্ছে শক্তিশালী, তার মানে একে ভাঙা যাবে, গলনাঙ্ক কমবে না বাড়বে? তাহলে বুঝতে পারছো আশা করি যে এখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে পরিবর্তন হবে। এখন চলো আমরা একটু দেখি। প্রথমে আসলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাহলে কি আমরা পর্যায়ক্রমে সমূহ করে দেখি। গ্রুপ এক এর ক্ষার ধাতু সমূহের একটি করে যোজ্যতা ইলেকট্রন থাকায় কি হবে, এদের ধাতব বন্ধন খুব দুর্বল হয়ে থাকে। আমরা জানি কি আসলে এগুলো ধাতব পরমাণুগুলো কি হিসাবে থাকে, ধাতু হিসাবে থাকে। তো ধাতব বন্ধন একটা ধাতু আরেকটা ধাতুর সাথে যুক্ত হয়ে থাকে, ও শেষে কক্ষপথে ইলেকট্রনগুলো কি করে, ছেড়ে দেওয়ার মাধ্যমে। তো এগুলো আমরা জানবো আসলে ধাতব বন্ধন কেমন, এখানে ইলেকট্রন সাগর তৈরি করে আর কি, আমরা জানবো। তো এখানে দেখো তাহলে কি হবে, আমরা যে সহজ থিওরিটা বললাম ওটা যে মনে রাখবা, যে এখানে যেহেতু ইলেকট্রন শেষে কম থাকে, সো এদের যে ধাতুগুলো ধাতব বন্ধন তৈরি করে এখানে দুর্বল হয় আর কি, ঠিক আছে। তাই ধাতু সমূহ নরম ধাতু হয় এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়, ঠিক আছে। একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার কি হয়, নিচে দিকে আসলে কি হবে, বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পায়। এবং কি হবে, যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কি হবে, শেষ কক্ষপথে ইলেকট্রন কমে যাচ্ছে, এটাই বলছে আর কি। ফলে পরমাণুর আকর্ষণ কমে যাবে। আমি যেগুলো বলছি তাহলে মৌল সময় কি হবে, ধীরে ধীরে গলনাঙ্ক কমে যাবে। লিথিয়াম পরমাণুর আকার খুবই ছোট হওয়ার কি হবে, তুলনামূলকভাবে ধীর হবে। তা নিচের দিকগুলো কি হবে, সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো কি হবে, একদম গলনাঙ্ক কমে যাবে। বুঝতে পারছো? আশা করি গল্পেতেই ক্লিয়ার হয়েছে, তো এখানে একটু বলে দিলাম। ওকে, তো এখন দেখো আমরা বললাম স্ফুটনাঙ্গের ক্ষেত্রে তাহলে একই জিনিস, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো? তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাই করে, গলনাঙ্ক বুঝতে পারছো মানে স্ফুটনাঙ্ক একই। যার গলনাঙ্ক হবে তার অবশ্যই স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে। ওকে, পড়তে হবে। ফাঁকি দিল এত সুন্দর করে বুঝাই দিয়ে তোমার না পড়লে তো এটা মনে থাকবে না, থাকবে আজকে বুঝাই দিলাম, কালকে গল্পে মনে থাকবে না। তুমি দেখলে 10 মিনিট পড়ো বাসায়, হয়ে যাবে। খালি একবার চোখ বুলাই দিবা, বেশি তো পড়াই না, অল্প একটু পড়াই। সো রেগুলার পড়লে কিছু মনে হবে না, পরে যখন একসাথে পড়তে যাবা মাথায় কিছু ঢুকবে না। সো রেগুলারটি মেনটেন করো, ভালো কিছু হবে। দেখো এর কি বললাম, দেখো সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত কি বিদ্যমান বলতো, ধাতব বন্ধন বিদ্যমান। যে আমরা কি দেখছিলাম বলতো, সোডিয়াম অ্যালুমিনিয়াম এগুলো পরমাণু দেখছিলাম না, ওই যে পর্যায় সারণী দেখছিলাম এখানে। তো এগুলো কি বন্ধন বিদ্যমান বলতো, ধাতব বন্ধন। কারণ এগুলো সবই কি বলতো ধাতু, সোডিয়াম থেকে এগুলো ধাতু সবই। ওকে, এখানে সোডিয়ামগুলো আছে কি, সোডিয়াম প্লাস হিসেবে বিদ্যমান থাকে, অ্যালুমিনিয়াম কি থাকে, অ্যালুমিনিয়াম 3+ থাকে। তো যোজনী কার বেশি, অ্যালুমিনিয়াম। তো এটা কি অবশ্যই কি থাকবে, দৃঢ় বেশি থাকবে, যেহেতু আর ইলেকট্রন বেশি থাকে 3টা, এর জন্য বেশি থাকবে। ওকে ওকে, এগুলো বুঝতে পারছো আশা করি। তো ধাতব বন্ধনের দৃঢ়তা বৃদ্ধির সাথে কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দৃঢ় হবে। বুঝতে পারছো? ওকে, বোঝা গেছে? ওকে, ঠিক আছে। এখন দেখো আরো একটি সিম্পল ওয়েতে বোঝাই তোমাদেরকে, যেটা বললাম তোমাদের বস্তু শক্তি হচ্ছে ইলেকট্রন দিয়ে বোঝালাম একটা জিনিস। আরেকটা জিনিস কি বলতো, ধাতুগুলো এসব কি থাকে আসলে, ধাতু বন্ধনের মতন থাকে। অর্থাৎ একটা ধাতু আরেকটা ধাতুর সাথে কি থাকে, হ্যাঁ, এইভাবে অনেকগুলো কি থাকে, ধাতু পরস্পর সাথে থাকে। তো ধাতু বন্ধন সম্পর্কে একটু পরে আমরা জানবো আসলে কেমনে থাকে। প্রতিটা ধাতু কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে। এটা ইলেকট্রন দিতে হবে, ইলেকট্রন ছেড়ে দেয়। তার কারণে কি হয়, মনে হয় যে অনেক মুক্ত ইলেকট্রন এখানে ঘুরে বেড়ায়। কি হবে, ধাতু দণ্ডমন করে, এখানে কি হবে, অনেক মুক্ত ইলেকট্রন কি হবে, ঘুরে বেড়াবে। আচ্ছা, মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়ালো, আর যারা ইলেকট্রন ধাতের থেকে বের হয়ে গেল তারা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, আর ইলেকট্রনগুলো কি নেগেটিভ। ফলে এই সামগ্রিকভাবে এক ধরনের কি হয়, আকর্ষণের সৃষ্টি হয়, যার কারণে একটা দৃঢ় একটা কাঠামো তৈরি হয়। এখন কথা হলো যেটা বললাম, মনে করো ধাতু বন্ধন মানে ধাতু। আচ্ছা, মনে করো যে তোমরা দুইজন মনে করো, এখানে দুইজন ব্যক্তি আছে এখানে, মনে করো এরা মনে করো দুইজন একে অপরকে একটা হাত দিয়ে ধরে আছে, কটা হাত দ্বারা, ওকে। আর একজন এই পাশে আছে কি, দুইটা হাত দিয়ে ধরে আছে, এখানে আছে, এই দুইটা হাত দিয়ে দুজনে ধরে আছে। আচ্ছা, কাদের বন্ধনটা দৃঢ় হবে, এই যে দুই হাতটা, এটা কেন দৃঢ় হবে, তার মানে কি, এই যে এক হাত মানে এক যোজ্যতা। বুঝতে পারছো, একটা যোজনী মাত্র যাদের শেষ একটা ইলেকট্রন আছে, আর এটা দুইটা ইলেকট্রন আছে মানে কি, তাদের আর দৃঢ় হবে। যদি 3টা ইলেকট্রন থাকে, যদি মানুষের নাই 3টা ইলেকট্রন, তাহলে কি হবে, আরো দৃঢ় হবে। বুঝতে পারছো? তাহলে এভাবে বুঝতে পারো। ওকে, তাহলে এখানে আমাদের কিছু বোঝার নাই, তোমরা এগুলো দেখবা যে আমাদের মিলে আসে, কিছু মূলে আসে। যেমন এই যে আমাদের সোডিয়ামের জানতে হয় গলনাঙ্ক কত, ঠিক আছে। সোডিয়ামেরটা আসে পরীক্ষায়, একটু এর জন্য একটু পড়তে হয়, 97.7, এটা একটু পড়তে হয় ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সোডিয়ামটা একটু পড়বা, যেখানে সোডিয়াম আছে সেটাই পড়বা, সোডিয়ামটা ইম্পর্টেন্ট। আর লিথিয়ামটা প্রথম যেহেতু সেই একটু পড়ে রাখতে পারো, আর সোডিয়ামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো বললাম। এখন দেখো বললাম এর ধাতুর ক্ষেত্রে বললাম,
এখন দেখো অধাতুর ক্ষেত্রে কেন বেশি হবে, কারণ অধাতুগুলো কি থাকে শেষের দিকে থাকে না, এক পর্যায়ে বাম থেকে ডানের দিকে থাকে, তাই না? তাই না? হ্যাঁ, তার মানে বলতেছি তারা কিন্তু অধাতু হওয়ার পরে তাদের কি হয়, গলনাঙ্ক বেড়ে যায় কিছু ক্ষেত্রে। তো কেন হয় এক্ষেত্রে, কিছু কিছু অধাতুর ক্ষেত্রে এখানে দেখবা তারা কি করে, এই যে বিভিন্ন ধরনের কি করে আমাদের বৃহদাকার দৈত্যাকার যৌগ গঠন করে, যেমন এই যে আমরা কি সিলিকনের ক্ষেত্রে যদি দেখি এখানে এটা কি করবে বলতো, কিলাইট গঠন করে, অর্থাৎ সিলিকন গুলো কি হবে পাশাপাশি যুক্ত হবে, এভাবে সিলিকন একটার সাথে আরেকটা সিলিকন এইভাবে কি হবে যুক্ত করে, এভাবে যুক্ত হয়, যার কারণে কি হবে বড় দৈত্যাকার অণু গ্রহণ করে এবং এদের গলন স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়, বুঝছো? এই যে ভাঙা, তাহলে এই যে সিলিকনে এই যে বন্ধনগুলো ভাঙার দরকার, অনেকগুলো বন্ধন ভাঙতে হয়, সো অনেক শক্তির প্রয়োজন হয়, তাই সিলিকনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে বলতো অনেক বেশি হবে, একটু মনে রাখবা। ওকে, পরবর্তী দেখো মৌল ফসফরাসের ক্ষেত্রে দেখো P4 হিসেবে থাকে, ওকে, এবং দুর্বল ভ্যান ডার ওয়ালস বল আন্তঃআণবিক বল হিসাবে বিদ্যমান থাকে, যেহেতু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়, তো ফসফরাস আবার কম হয়। মেইনলি আমাদের এই যে ধাতুটা আমরা মনে রাখবো, ওখানে আমাদের ওখানে সিগন্যালসটা একদম প্রপারলি যাবে ওখানে, যে আমরা রুলটা পড়লাম ওটা মনে রাখবো ওগুলা। আর এখানে এই যে কিছু আছে যেগুলো আছে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, এগুলোতে আবার আমাদের সিকোয়েন্স হবে না, শুধু মনে রাখবে যে আসলে এই যে ফসফরাসের কি হিসাবে থাকে, ফসফরাস আসলে প্রকৃতি কি হিসাবে থাকে, P4 হিসেবে থাকে, কি থাকবে সালফার, সিলিকন কি থাকে ক্লাস গঠন, শুধু এর মনে রাখবো, সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং ফসফরাসের ক্ষেত্রে সেক্ষেত্রে আবার কি কম হয়ে যায়, কেন এখানে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে, এটাকে মনে রাখবো শুধু, এখানে আর কিছু মনে রাখতে হবে না। তো এখানে আবার দেখো সালফার কি থাকে S8 হিসেবে থাকে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এখানে কি মনে রাখতে হবে, এরা সালফার অণুগুলো সমযোজী এবং এখানে কি হয় বলতো দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি আন্তঃআণবিক শক্তি হিসাবে উৎপাদন করে, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে কম হবে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো এইখানে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। ক্লোরিন অণু আবার কি বলতো পুরোপুরি অপোলার সমযোজী যৌগ, তাই এদের কি হবে আন্তঃআণবিক শক্তি কম হবে, এটা একটু মনে রাখবো। ওকে, তো এখানে আর কিছু মনে রাখতে হবে। দেখো তাহলে আমরা ওই যে ধাতুর ক্ষেত্রে কি বললাম, একটা পর্যায়বৃত্ত ধর্ম আমরা পাইলাম, কিন্তু অধাতুর ক্ষেত্রে কি পাইলাম না বলতো, ওইভাবে সিকোয়েন্স পাইলাম না। এখানে আমাদের সিকোয়েন্স পাওয়ার দরকার না, এখান থেকে ওইভাবে প্রশ্ন আসবে না, শুধু আসবে কি এই যে আমরা সিকোয়েন্সটা বুঝে নিলাম আমরা কিভাবে চেঞ্জ হয়, আর এখানে এই যে কয়েকটা মৌল কথা বলা আছে, শুধু মৌলটার প্রকৃতি কিভাবে পাওয়া যায় রূপটা এবং তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন হয়, কি ধরনের বন্ধন বিদ্যমান, এটা মনে রাখলেই হবে, কঠিন কিছু না, ঠিক আছে? এখন কথা হলো যে পরমাণুর আকার, এই যে এগুলো আমরা সিকোয়েন্সে চলে আসলাম, প্রপার সিকোয়েন্স যেগুলো বললাম ইম্পর্টেন্ট আর কি, জানতে হয় বুঝতে হয়। তো এখানে কি দেওয়া আছে বলতো, পরমাণুর আকার দেওয়া আছে, পরমাণুর আকার দেওয়া আছে, ওকে, পরমাণুর আকার দেওয়া আছে এখানে। দেখো তাহলে দেখো এখন পরমাণুর আকার আমরা পড়বো, তা আকার দেখো একটা বিষয় আমরা বইয়ে পড়ে যাই নাকি, একটু বুঝি বিষয়টা, পরমাণু আকারটা কি। এই দেখো আমরা পর্যায় জানি তো আমরা কি পর্যায় বলি এগুলাকে, তাই না, এবং গ্রুপ বলে এগুলাকে। দেখো তো এই যে বলছিলাম আমি একটা পর্যায় ভিত্তিক একটা সম্পর্ক বলি, এই যে একটা পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানের দিকে যাই, বাম থেকে ডানের দিকে যাই, তখন কি হয় বলতো আকার কমে, কেন কমে বলতো, হ্যাঁ এটা নিউক্লিয়াস আছে মনে করো একটা ফিক্সড কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, তো একটা ইলেকট্রন বাড়তেছে, একটা বারবার বলে আসছে ইলেকট্রন একটা ছিল, তার মানে কিন্তু নিউক্লিয়াসের সাথে এর আকর্ষণ যেমন, যখন 2টা আসবে তখন বেশি হবে না কম হবে, আকর্ষণ বেশি হলে এই কক্ষপথে কি হয় ছোট হয়ে যায়, আকর্ষণ বেশি তাহলে কক্ষপথে ধীরে ধীরে কি হবে ছোট হয়ে যাবে। তাহলে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানের দিকে যাব কি হবে, বহিষ্ঠ শক্তি স্তরে একটা করে নতুন ইলেকট্রন যুক্ত হয়ে থাকে, যার কারণে শুধু বহিষ্ঠ স্তরে ইলেকট্রন যুক্ত হয় না, পাশাপাশি কেন্দ্রে প্রোটন সংখ্যা কি হয় বৃদ্ধি পেতে থাকে, প্রোটনও তার পজিটিভ বাড়তেছে আবার নেগেটিভ বাড়তেছে, পজিটিভ বাড়তেছে নেগেটিভও বাড়তেছে, তার মানে কি হবে আকার ছোট হবে, আকার তার মানে দুইটার মধ্যে ভালো একটা কি হবে আকর্ষণ তৈরি হবে, যার কারণে কি হবে আকারটা কি হয়ে যাবে বহিষ্ঠ শক্তি স্তর থেকে আকারটা সংকুচিত হয়ে আসবে,
তার মানে এই জন্য হয় একই পর্যায়ে, কিন্তু আবার কি হয় না বলো তো, কক্ষপথ কি বাড়ে? না। একই আমাদের পর্যায়ের জন্য একটা কক্ষপথ ফিক্স থাকে, আর ওই কক্ষপথে নতুন ইলেকট্রন যুক্ত হতে থাকে, যার কারণে কি হবে, আকারটা ধীরে ধীরে কি হতে হবে, সবকিছু হয়ে থাকবে। এই কারণে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে, হ্যাঁ। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, যে কোনো একটা পরমাণুর কোনো একটা পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে একটা পরমাণুর ওই যে শেষ কক্ষপথে নতুন ইলেকট্রন যুক্ত হতে থাকে, যার কারণে কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বহিঃস্থ শক্তিস্থ ইলেকট্রনের জোরালো ভাবে আকর্ষণ বৃদ্ধি পেয়ে থাকে, যার কারণে ক্রমান্বয়ে পরমাণুর আকার ছোট হতে থাকে। শেষ। আবার কি এখন গ্রুপের কথা বলি, যখন আমরা গ্রুপের ক্ষেত্রে যাব, দেখো আমরা গ্রুপের কথা বিবেচনা করি, এখানে দেখো এই দেখো গ্রুপের ক্ষেত্রে প্রতিটা একটা গ্রুপের ক্ষেত্রে এখানে দেখো কক্ষপথ একটা, এখানে কক্ষপথ দুইটা, আর একটা করে কি হয়, কক্ষপথ বাড়তে থাকে না, গ্রুপের নিচে আসছে মানে কি কক্ষপথ বাড়তেছে, কক্ষপথ বাড়া মানে কি কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে দূরত্ব বাড়তেছে, মানে একতলা থেকে ভিত্তি স্তর থেকে 2 তলা 3 তলা 4 তলা এভাবে যাচ্ছে, তালা বাড়বে মানে কি হবে, দূরত্ব বাড়বে না। এবং তালার মধ্যে আমি একটা বিল্ডিং নিলাম, এখানে এটা আমার ভিত্তি স্তর, এটা মনে করো আমাদের মানে আমাদের এখানে পরমাণু হিসাবে নিউক্লিয়াস, ঠিক আছে। তো এখন তুমি এখানে তালা উপর দিয়ে উঠলাম, এখন কথা হলো তালার মধ্যে আমি 500 জন লোক ঢুকাই, এখানে আমাদের কি বিল্ডিং ছোট হবে? তালার মধ্যে তুমি 500 জন ঢুকাও, এখানে বিল্ডিং ছোট হবে না, তাহলে মানে বিল্ডিং ছোট হবে না, মানে ছোট হলেও সেটা মানে আমাদের কি ভরে মনে করো কিছু একটা মিস আসতে পারে, কিন্তু সব থেকে ভ্যালুয়েবল যেটা আমাদের মার্কার তালা বাড়লে কি হবে, ওই যে লোক বাড়ার কারণে যে আমাদের সংকুচিত হবে এটা আমাদের প্রভাব ফেলবে না, তালা বাড়ছে মানে ওটাই সব থেকে বেশি প্রায়োরিটি, মানে আকার বড় হয়ে যাবে। তো একই গ্রুপের উপর থেকে নিচ দিকে আসলে মানে কি হলো, আকার বৃদ্ধি পেতে শুরু করবে, বুঝতে পারছো? ওকে, তাহলে কক্ষপথ আকার বেড়ে যাবে, তাহলে কক্ষপথের আকার বেড়ে যাবে নাকি, মানে কক্ষপথ আকার আগে বেড়ে যাওয়ার কথা পরের ব্যাপার। কক্ষপথ বাড়লো মানে কি, কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন কি হবে, আকর্ষণ কমে গেল, বা ডাইরেক্ট বলতে পারো কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বহিঃস্থ শক্তিস্তরের সম্পর্কটা কি হবে, দুর্বল হয়ে যাবে, যার কারণে আকারটা ছোট হয়ে থাকবে। এই জন্য আমরা বলতে পারি যে আসলে পরমাণু আকার ক্ষেত্রে পর্যায়ভিত্তিক সম্পর্ক কি, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ছোট হয় এবং গ্রুপের দিকে আসলে কি হবে, বড় হবে। এখন এটা শেষ, পরেরটা চলে যায় একদম, আমি ডাইরেক্ট আমি বলি দিই নাকি এখান থেকে। তাহলে আমরা এখানে যেটা শিখবো আমি এখানে লিখে নিই, এখানে কি আছে, প্রথমে শিখলাম কি আকার, ওগুলো শিখলাম আকার। এখন পরেরটা কি বলতো, পরে কি আছে দেখো তো, ইলেকট্রন শক্তি, আকার আয়নীকরণ শক্তি নাকি, আয়নীকরণ ওটা পরে দেবো। তাহলে আয়নীকরণ শক্তি, তারপরে ইলেকট্রন শক্তি, ইলেকট্রন আসক্তি, আরেকটা কি বলতো, তড়িৎ ঋণাত্মকতা। তো দেখো আমরা আকার সম্পর্কে জানলাম, ওকে। তো এটা কি হলো, পর্যায়ে কি হবে, ছোট হবে, গ্রুপে কি হবে, বড় হবে, ঠিক হলো, পর্যায়ে ছোট, গ্রুপে বড় হলো। এখন হলো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা মানেটা কি, কথাটা মানে কি বলতো কেউ, আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে। তো এখানে কথাটা ওঠে না ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে, কথা ঠিক, মানে আয়নে পরিণত হতে না, আসলে মূল বিষয়টা কি, ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে, বুঝতে পারছো? বলতেছে আয়নীকরণ, আয়ন কিন্তু আবার 2 ধরনের, ক্যাটায়ন আয়ন, বাট এখানে শুধু কি ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগবে, ওকে। এখন কথা হলো, যখন বললাম ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগবে, মনে হয় বিষয়টা বুঝেই ফেলছো। তো আমরা জানি ধাতুগুলা কি সহজে ক্যাটায়ন তৈরি হতে পারে, তাই না, তার শক্তি কম দিতে হয়, যদি ডান থেকে বামে যায় ধাতুগুলো কি সহজে ত্যাগ করে, বেশি আছে করতে পারে না। তো এটা যদি একটু ভালো করে বুঝি, দেখো আমরা দেখলাম যে একই থিওরি, এটা নিউক্লিয়াস, কক্ষপথ এটা সব পরমাণু ব্যাসার্ধ তাহলে ব্যাখ্যা করবে। কক্ষপথে কি হবে, যখন বহিঃস্থ শক্তি একটা ইলেকট্রন আছে, এর সাথে কি সম্পর্ক কি, খুবই খারাপ, অল্প শক্তি দিলে কি হবে, ভেঙে যাবে। তার মানে তাকে ইলেকট্রন বের হওয়া মানে কি, আয়ন হওয়া, মানে যদি মনে করি এটা সোডিয়াম ছিল, তার মানে কি হবে, এখানে যদি আমরা একটু যদি সোডিয়াম না, এটা কি লিথিয়াম, লিথিয়ামই লিখে দেই, যেহেতু 2টা দিয়েছে কক্ষপথ নাকি, লিথিয়াম, তাহলে এটা কি দেখতে একটা ইলেকট্রন বাদ চলে যাবে, যেহেতু বের হয়ে গেল, তাই না, তার মানে কি হবে, লিথিয়াম প্লাস। তাহলে এটা এই যে এটা করতে যে পরিমাণ শক্তি দিতে হলো আমাকে, সেটা কি বলা হবে, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, ওকে, ক্লিয়ার? এখন দেখো, তাহলে যদি মনে করো একই পর্যায়ের
আমরা মনে করি যেটা যাচ্ছি এই থেকে বাম থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে কি হবে? আণবিক শক্তি বাড়বে। তার মানে এই যে ইলেকট্রন যে বাড়তে থাকবে, আকর্ষণও বাড়বে। এখানে প্রোটনও বাড়তে থাকলো, তার মানে আকর্ষণ বাড়বে। আকর্ষণ বাড়লে কি ছেড়ে দিতে চাবে? না, চাইবে না। তার কারণ কি হবে? শক্তি বেশি দিতে হবে তখন ছাড়তে গেলে। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে। হ্যাঁ, মুখস্থ করা যাবে না, আগে বোঝো বিষয়টা। বাম থেকে ডান গেলে কি হলো? বস্তু শক্তি স্তরে নতুন ইলেকট্রন যুক্ত হতে থাকলো, এর কারণে কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে জোড়াভাবে আকর্ষণ বাড়তে থাকলো। তাহলে একটা ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি দিতে হবে। এইভাবে মনে রাখবে, ঠিক আছে? বিষয়গুলো বুঝে মনে রাখতে হবে। আর কেন কি হচ্ছে ডাইরেক্ট মনে রাখে যে একটা ব্যতিক্রম, বাকি সব এরকম ধরা খাবে, তো পরীক্ষাতে লিখতে হবে না কেন কি হবে। কি কারণে আমি একটু এরকম হইলো এটা তো ওটা বুঝতে হবে, ওটা বুঝলে আর ওসব লাগে না। তাহলে দেখো বুঝলা, তার মানে এটা কি হলো? একই পর্যায়ে যেহেতু বাম থেকে ডানে গেলে কি হবে? নতুন করে ইলেকট্রন যুক্ত হতে থাকে শেষ কক্ষপথে, এবং কক্ষপথে চেঞ্জ হয় না। সো দৃঢ় আকর্ষণ বাড়তে থাকে আকারের মতোই, ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি দিতে হয়। তাহলে এখানে কি হবে? তাহলে আয়নীকরণ শক্তি বেড়ে গেল। আবার গ্রুপের ক্ষেত্রে কি হবে? নতুন গ্রুপ যুক্ত হয়ে থাকে, নতুন পর্যায়ে যুক্ত হতে থাকে, যার কারণে বহিস্থ শক্তি স্তরের সাথে কেন্দ্রীয় নিউক্লিয়াসের সম্পর্ক কি হয়? হালকা হয়, আকারটা বড় হয়, যার কারণে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। এই জন্য একই গ্রুপের উপর 3 দিয়ে গেলে কি হবে? কমে যায়। তার মানে কি জানলাম আমরা এখানে? এটা আমরা জানলাম এখানে যে আমাদের গ্রুপে এটা কি হবে? বাড়ে বাড়বে। এটা কি হবে? কমবে। স্মল দিছি, এখানে দিছি কমবে। ওকে ওকে, তাহলে এটা হলো। তাহলে বুঝলাম। এখন যদি আমি সংজ্ঞা বলি, এটা আসলে সংজ্ঞাটা লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একমূল গ্যাস। হ্যাঁ, এটা আমরা বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে। তারপরে একটু যদি আসলে টপিকটা বলি, যে এটা অনেকভাবে বলা যায়। তুমি এক মোল দিয়ে বলতে পারো, আবার একক দিয়ে বলতে পারো। যে গ্যাসীয় অবস্থায় কোন মোলের, গ্যাসীয় অবস্থায় কোন মোলের একটি পরমাণু হতে, গ্যাসীয় অবস্থায় কোন মোলের একটি পরমাণু হতে একটি ইলেকট্রন অবসান করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে কি বলা হবে? মনে করো এই যে একটা পরমাণু আছে, গ্যাসীয় অবস্থায় একটি পরমাণু নিলাম। কয়টি পরমাণু? এর বস্তু থেকে একটা। তাহলে এখানে মনে করো একটা ইলেকট্রন ছিল এখানে, এটা অবসান করে দিলাম। তাহলে অবসান করলে কি হবে? এটা প্লাস তৈরি হবে না? কয়টা প্লাস হবে? একটা না দুইটা? এই জন্য বললাম কি একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে এখান থেকে কি দিতে হবে? এটাকে শক্তি দিতে হবে। যে শক্তি লাগলো তাকে কি বলা হবে? আয়নীকরণ শক্তি। তাহলে গ্যাসীয় অবস্থায় কোন মোলের একটি পরমাণু হতে একটি ইলেকট্রন অবসান করতে যে পরিমাণ শক্তি লাগলো তাকে কি বলা হবে? আর যেটা হবে সেটা কি হবে? ক্যাটায়ন হবে। বুঝতে পারছো? এখন কথা হলো সংখ্যাটা একটু অন্য হয় দিতে পারো। আচ্ছা আমি একটা নিলাম, আমি বলতে পারি না গ্যাসীয় অবস্থা কোনো মোলের এক মোল নিলাম, তাহলে এক মোল থেকে কি করতে হবে? কয়টা ইলেকট্রন অবসান করতে হবে? এখানে একটা ইলেকট্রন করছিলাম, এক মোল থেকে এক মোল ইলেকট্রন অবসান করতে হবে, তাই না? একটা থেকে একটি ইলেকট্রন অবসান, তাহলে এক মোল থেকে এক মোল ইলেকট্রন অবসান করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে। তাহলে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়। গ্যাসীয় কেন? অন্য কিছু হলো না? শোনো, গ্যাসীয় কেন? কঠিন অবস্থায় তার কাঠামোটা কি থাকবে? হ্যাঁ, তেলাসা থাকে এবং তার দৃঢ় থাকে, ইলেকট্রনকে সহজে অপসারণ করা যায়। আমরা মনে রাখি যে এটা যে আমরা দেখছিলাম ওখানেও যে উদ্ধায়ী করতে হয়, শিকাগোকে দিয়েছিলাম এরকম রাতে, ওটা সহজে বোঝানো যায় আর কি, এরকম বিষয়টা আর কি। আমরা গ্যাসীয় অবস্থার সাথে তুলনা করে থাকি আর কি। মানে একটা আমরা তো সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা মাপি সবগুলো পদার্থের ক্ষেত্রে, যে একটা নির্দিষ্ট মনে করো যে আমি তোমাকে মাপলাম এক অবস্থান থেকে। মনে করো যেমন আমি যদি তোমাকে মনে করি বৃত্তি সম্পর্কে, বৃত্তির বিষয় জানো? বৃত্তির বিষয়টা কি বোঝো? যে আমাদের স্কলারশিপে বৃত্তিতে দেয়, বৃত্তি পরীক্ষাগুলো দেয়। এটা এমন না যে একটা জেলার মধ্যে টপ যারা 100 করলো তাদেরকে দিল বৃত্তি, এরকম না। এটা দেয় কি সেন্টার হিসাবে, উপজেলা ভিত্তিক। দেখা যায় তুমি শহরে পড়ো, তুমি একদম মনে করো 1100 মার্ক পেয়েও কোনো বৃত্তি পাও নাই, অথচ গ্রামের একটা ছেলে 900 মার্ক পেয়ে কি পাইছে? ট্যালেন্ট ফুলে বৃত্তি। কেন? তার এরিয়ার মধ্যে তাকে বিবেচনা করা হয়। এই আসলে এইটা কিন্তু আবার ইউনিভার্সাল বিবেচনা না, অবস্থা ভিত্তিক বিবেচনা। কিন্তু এখানে আমাদের একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড মানে কি করতে হয়? বিবেচনা করতে হয়। যেমন জিপিএ 5 এর ক্ষেত্রে কি তোমাদের কোনো করে বলে যে না ওটা গ্রামের এলাকার, একে কমে মার্কে দিতে হবে? তাহলে সবাইকে একটা নির্দিষ্ট কাঠামোতে মানদণ্ডে নিয়ে আসতে হয়। তো এই জন্য দেখো আমরা যে বিভিন্ন মৌলের যে আমরা আয়নীকরণ শক্তি বের করব, সবাই কি একই অবস্থা থাকে? কেউ কঠিন, কেউ তরল, কেউ বায়বীয় থাকে না। এখানে কি সবাইকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরবো, ধরে বলবো তাকে তার থেকে একটা ইলেকট্রন বের করতে কি পরিমাণ শক্তি লাগবে, সেটা হলো আয়নীকরণ শক্তি। বুঝতে পারছো? এই জন্য কিন্তু আমরা কঠিন, তরল, বায়বীয় বলতে বলি না, কারণ সবাইকে আমরা একটা স্ট্যান্ডার্ডে ভাববো। তার মানে যে আলাদা স্ট্যান্ডার্ড ভাবে কি হয়? অফিসার হয়ে যায়। আমি গরিব ঘরের সন্তান, আমি কোনোভাবে শহরে এসে পড়াশোনা করতেছি, তার মানে আমি যদি গ্রামে পড়াশোনা করতাম
আমি কিন্তু চ্যানেল বৃদ্ধি পাইতাম, সরে আসলাম পাইলাম প্রতিযোগিতা বেশি। এটা অনেকটা মারে পেতে ব্যাপার। অনেকে দেখা যায় কি শহর থেকে গ্রামে গিয়ে পরীক্ষা পায় যাতে করে বৃত্তিটা পায়, আছে অনেকেই গ্রামে গিয়ে পরীক্ষা দিয়ে আসে। তো বুঝতে পারছো, তা আনিকরণ শক্তি আমরা বুঝতে পারছি, ওকে। এবং গ্যাসীয় কেন বললাম সেটা বুঝতে পারছি, তাই না? ওকে, এখন ইলেকট্রন আসক্তি। আনিকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি শব্দ দুইটা কি হবে বলতো? বিপরীত হবে। কি হবে বলতো? বিপরীত হয়। টেনে দেখলে আসলে সেলাই ইলেকট্রন গ্রহণ করে না, সেগুলো না, বাইরে কি আছে অনেক কিছু আছে। একটা আমি তোমাকে বেসিকটা পড়াচ্ছি, আর বইয়ের মধ্যে যা আমি ব্যতিক্রমগুলো দেখাবো, বুঝছো? ব্যতিক্রম কি? হ্যাঁ, ব্যতিক্রম আছে এবং অনেক এখানে ব্যবহারিক অনেক কিছু আছে। তো তো আমি তোমাদেরকে শুধু আজকে শুধু আমি বেসিকটা দিব, কালকে ব্যতিক্রমগুলো বইয়ের মধ্যে পড়াবো, ঠিক আছে? তো দেখো ইলেকট্রন আসক্তিটা কি, এটার বিপরীতটাই। অর্থাৎ এখানে আমরা একটা ইলেকট্রন ত্যাগ করতে মানে একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির দরকার সেটা। আর এটা কি হবে? একটার মধ্যে একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? একক ঋণাত্মক আয়নে পরিণত করতে, ঠিক আছে? একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় কি হবে? প্রয়োজন হবে, নির্গত হবে। যেহেতু ইলেকট্রন অপসারণ করতে শক্তি দিতে হয়েছে, তাহলে ইলেকট্রন এই কাজটা উল্টো হচ্ছে না, এখন আমরা নিব, তার মানে কি হবে? শক্তি বের করে দেবে, বের করতে হবে। আমরা একটা জিনিস জানি, কি জানি বলতো? বন্ধন গঠনে শক্তি নির্গত হয়, বন্ধন গঠনে নির্গত হয়, আর ভাঙতে শক্তি দিতে হয়, তাই না? ওকে, যাই হোক, তাহলে বিষয়টা বুঝতে পারলাম এখানে। ওকে, তার মানে এটা কি হবে? তার সংজ্ঞাটা কি হবে? যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু বহিস্থ স্তরে 1 মোল ইলেকট্রন প্রবেশ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলা হবে? এখন কথা হলো, অত কঠিন দিকে যাবোই না আমরা, কিন্তু ওইগুলা দিয়ে আমরা এখন বুঝতে পারবো না, কিন্তু ওই সংজ্ঞা দিয়ে আমরা বুঝতে পারবো না। কিভাবে বলবো দেখো তো, ইলেকট্রন আসক্তি কিভাবে বুঝবো হলো, দেখো যে এই যে আমরা একটা পরমাণু দেখলাম, আমার মনে রাখবো ইলেকট্রন আসক্তি মানে কি? চাওয়া না? আসক্তি মানে একটা আমাদের ওটাতে আকর্ষণ, আসক্তিকে আকর্ষণ মনে করো। আচ্ছা, আকর্ষণ তাহলে কি আসক্তিকে আমরা আকর্ষণ দিয়েই মনে করবো। তাহলে দেখো এটা একটা কিন্তু নিউক্লিয়াস, এটা হলো শক্তি স্তর, আর একটা দিলাম শক্তি স্তর। এই যে তোমাদের একটা আমি গল্প বলছিলাম, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ, ঠিক আছে? অর্থাৎ মনে করো তোমার মামার বাড়ি, তোমার হলো, আচ্ছা মনে করো তোমার কার বাড়ি? তোমার দাদার বাড়ি, আর তোমার কি, আচ্ছা মনে করো তোমার ফুফুর বাড়ি, আর তোমার হলো কি বলবো খালা বাড়ি, যদি ডেট সমানই হয়ে যায়। আচ্ছা যাই হোক, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বাদ দিলাম আমি, তো সম্পর্কে অনেকে কিছু বোঝে না। দেখো তাহলে মনে করো ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ বোঝো? ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ বোঝো? তোমার সাথে ডাইরেক্ট সরাসরি যার সম্পর্ক আছে সে ফার্স্ট ডিগ্রি, যে পরে আছে হলো সেকেন্ড ডিগ্রি। এইটা মনে করো, হ্যাঁ। তো মনে করো যে এই দেখো, এটা হলো প্রথম স্তর, এটা হলো দ্বিতীয় স্তর। ওকে, এখন কথা হলো একটা বিষয় সেখানে আছে, যে মনে করো আমার সাথে এই শক্তি স্তরের সম্পর্ক কি ভালো? এখানে দেখো তো শুধুমাত্র একটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? এই বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? একটা ইলেকট্রন আছে। বহিস্থ স্তরে যখন একটা ইলেকট্রন থাকে তখন কিন্তু নিউক্লিয়াসের সাথে এই সম্পর্ক ভালো থাকে। আমাদের যদি কোনো ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো না থাকে, তাদের বাসায় যদি কোনো রিলেটিভ আসে, তার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে? তাকে কি আমার বাসায় নিয়ে ইনভাইট করে খাওয়াবো না। ওই যার বাসায় আসছে তার সঙ্গে সম্পর্ক ভালো নাই, কথা বলতে পারো, যেমন না। তার মানে ওটা রেয়ার হতেও হয় না। দেখো তাহলে কি হবে? তাহলে বিষয়টা হলো এরকম, বিষয়টা যেহেতু আমাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকলে কি হয়? শেষ কক্ষপথের সাথে সম্পর্ক ভালো থাকে না, তখন কি হবে না? শেষ কক্ষপথে বহির আগে তো ইলেকট্রনের প্রতি কি থাকবে না? আকর্ষণ থাকবে না। না থাকে তার মানে ইলেকট্রন আসক্তি কম, ইলেকট্রন প্রতি আকর্ষণ কম। তাহলে কাদের কম? যাদের শেষ শক্তি স্থির ইলেকট্রন কম, তাদের কি থাকবে? মানে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকবে। এমন কথা হলো যে শেষ শক্তি অবস্থায় নতুন ইলেকট্রন যুক্ত হয়ে থাকে, তার কি হবে? এর শেষ শক্তি অবস্থার কি প্রতি কি থাকবে? সম্পর্ক ভালো থাকবে, ফলে বাইরের ইলেকট্রনের প্রতি কি থাকবে? আকর্ষণ বেশি থাকবে। এটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি বেশি। তার এই ইলেকট্রন আসক্তি কিভাবে বাড়তেছে? তাহলে শেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়ার সাথে কি হচ্ছে? ইলেকট্রন আসক্তিটা কি হচ্ছে? বাড়তেছে। তাই ইলেকট্রন আসক্তি তাহলে কিভাবে হবে? একই পর্যায়ে বাম দিকে গেলে কি হবে? শেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়তেছে, তার মানে কি হবে? তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তেছে।
এই জন্য আমরা বলি একই শক্তি স্তরে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে, ইলেকট্রন শক্তি বাড়বে। এবং গ্রুপে গেলে কি হয় বলতো, আবার এই সেম কাহিনী, কমবে। শক্তি স্তর বাড়ে, বস্তু শক্তি স্তরের সম্পর্ক মানে দুর্বল হয়ে যায়, তার মানে বাইরে ইলেকট্রনের প্রতি আমার সম্পর্ক থাকে না। বুঝতে পারছো? আমার যেটা সেটা ত্যাগ করতে চাই, কম থাকলে তাও নিব না। তাহলে এই জন্য একই শক্তি স্তর উপর থেকে নিচে দিয়ে গেলে যেহেতু আমাদের শক্তি স্তরের সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়, ফলে ওই ইলেকট্রনের প্রতি আমাদের দুর্বল মানে আকর্ষণ থাকে না, এই জন্য আমাদের ইলেকট্রন শক্তি কমে যায়। তো এটা কি হলো আমাদের, এটা হলো আমাদের পর্যায়ে কি হবে, বাড়লো। এটা কি হলো, তিনটা একই না, দেখো তো তিনটা কিন্তু একই, তিনটা আকারটা মানে হ্যাঁ এই যে তিনটা এক নিশ্চিত তিনটা হলো। তাহলে এখন দেখো আমরা পড়বো কি বলতো, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাটা কি বলতো, মানে ইলেকট্রন আসক্তির মতো, কি বলতো ইলেকট্রন আসক্তির মতো, একটু ব্যতিক্রম করবে ওখানে, যে এটা ঠিক একই। তড়িৎ ঋণাত্মকতা বলতে কি, ইলেকট্রন আসক্তি মনে রাখতে পারো হালকা ভাবে। তো কথা হলো ইলেকট্রনের প্রতি আসক্তি মানে অন্য ইলেকট্রনের প্রতি আসক্তি। লোভী মানুষ আছে না কিছু, এই মৌলগুলো যাদের বেশি আছে তার কেবল লোভী পরমাণু বলতে পারো তুমি। এই যে মনে করো তড়িৎ ঋণাত্মকতা বলতে ইলেকট্রন প্রতি আসক্তি, যে সকল মানে আমি সংজ্ঞাটা বলি যে আসলে এটা আমরা ব্যবহার করি সমযোজী যৌগের ক্ষেত্রে। যেমন করো যে দুইটা পরমাণু, যেমন আমরা বলি যে হাইড্রোজেন পানির সাথে কি করে সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয় না। কিছু কিছু যৌগ আছে সমযোজী যৌগ যেখানে কি হয়, এই যে কোন একটা পরমাণু কি করে ইলেকট্রনটা তার নিজের দিকে টেনে নেয়, এই শেয়ারকৃত ইলেকট্রন কি করে নিজের দিকে নিয়ে নেয়। শেয়ার ভাগে ব্যবসা মানে কি, তুমি আমি ভাগে ব্যবসা করলাম, কোন একটা জিনিস কিনলাম, তারপরে মাসের মধ্যে 15 দিন তোমার বাসায় থাকবে, আমার বাসায় থাকবে 15 দিন, এটা তো নিয়ম নাকি। কিন্তু কি বলবে, ওর ক্ষমতা বেশি, একটা জিনিস কোনো একটা জিনিস বেশি আছে পাওয়ার বলে কি করবে, আমার বাসায় থাকবে হলো 20 দিন। ঠিক আছে, বিষয়টা এরকমই। যে তাহলে কি করতেছে, অক্সিজেন বলতেছে ভাই মানে অক্সিজেন কি করছে হাইড্রোজেনের সাথে শেয়ারে ব্যবসা করছে, তাহলে এই যে ইলেকট্রনগুলো মাঝামাঝি থাকার কথা, বলবে না ভাই আমার কাছে বেশি থাকবে, আমার ওই ঘেসে থাকবে, তখন কি হবে হাইড্রোজেন থাকলো ঠিক আছে এর কাছে নিয়ে যাবে, একদম ঘেসে নিয়ে যাবে। তো হাইড্রোজেনকে দূরে ফেলাই দিলে এটা আংশিক পজিটিভ হয়ে যায়, আংশিক পজিটিভ, এটা হবে আংশিক নেগেটিভ। বুঝতে পারছো, এই যে একটা ধর্ম, অর্থাৎ এই যে কোনো একটা মৌলের সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো একটি মৌলের শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, একে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, বা ইলেকট্রো নেগেটিভিটি বলা হয়। তাহলে বুঝতে পারছি এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো এর সঙ্গে তো আমরা ভাবে বুঝতে পারি না, বোঝা যায় না কিন্তু আসলে এই যে কাজটা করলো বাটপারি একটা কাজ করলো, কেন করলো আসলে কেন করতেছে, তার কারণ এর ইলেকট্রনের প্রতি কি ছিল আগ্রহ বেশি ছিল। তার মানে দেখো যে আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে যাই, তাহলে কি হয় এই যে বহিষ্ঠ শক্তি স্তরে নতুন করে ইলেকট্রন, তার মানে কি বহিষ্ঠ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ে। এই জন্য এই যে একই পর্যায়ে বাম দিকে যখন ডান দিকে যাবো তখন এদের তড়িৎ ঋণাত্মকতা মান কি হয়ে যায়, বেড়ে যায়। তখন এদের ক্ষেত্রে কি হয় বহিষ্ঠ শক্তি স্তরে 7টা 8টা 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে, তার কারণে আর কয়েকটা হলে পূর্ণ করতে পারে, লোভ বেশি থাকে, এই জন্য তাড়াতাড়ি টেনে নিতে চেষ্টা করে। ঠিক আছে, এই জন্য এই যে একই পর্যায়ে বাম দিকে ডান দিকে কি হয় তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। এদের কিন্তু নাই, এদের জিরো বলতে পারবো না, আবার এদেরও আছে কিন্তু খুবই কম। এই যে দেখো আমরা একই পর্যায়ে যদি বাম থেকে ডানে দেই তড়িৎ ঋণাত্মকতার মান দেখো আমি বলি, তো লিথিয়ামের কত বলো তো 1, লিথিয়ামের কত কোথায় গেল, এটা হলো 1, এটা কি বলতো 1.5, এটা হলো কি হবে পরেরটা 2, এটা 1 1.5, এটা হলো 2, এটা হলো 2.5, এটা হবে কি 3, এটা হলো 3.5, এটা হলো 4। বুঝতে পারছো এর কি আছে, এর 0, এর তো নাই। তাহলে দেখো সর্বোচ্চ এই দেখো, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলাম কি হলো বাড়তে থাকলো, এবং দেখো উপর থেকে নিচে যাবো তখন কি হবে আরো, কেন ওই যে আকার বাড়বে মানে শক্তি স্তর বাড়বে, যার কারণে বস্তু শক্তির সাথে সম্পর্ক ভালো থাকবে না, এই জন্য বাইরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে না, এই জন্য কি থাকবে তড়িৎ ঋণাত্মকতা থাকবে। তো সিম্পল সংজ্ঞাগুলো তো বুঝতে পারছো, আমি সংজ্ঞাগুলো বই থেকে যখন দেখা দিব, এবং এখান থেকে কি কি ব্যতিক্রম আছে আমরা বইতে পড়লাম না, মানে একটা রাবলি ধারণা পেয়েছে তো নাকি। ওকে, ডিটেলস আমরা পড়বো পরবর্তী ক্লাসে। তো এটাও দেখলাম কি বলতো একই পর্যায়ে বাড়বে গ্রুপে কমবে। তাহলে এখানে দেখলাম কি বলতো খালি আকারটা ব্যতিক্রম। অনেকে বলে দেয় যে আকার শুধু বাম থেকে ডানে কমবে আর নিচে কি বাড়বে, আর বাকি সবগুলো এর উল্টা, শেষ মনে রাখবে। তো এগুলো এইভাবে মনে রাখার দরকার নেই, পরে কোনটাকে আবার কোনটা বলে দিবা, বিষয়টা বুঝতে পারছো, মানে কথাটা বুঝলে তুমি বলতে পারবা। তার কারণ তুমি সবসময় কি স্ট্রাকচার ফলো করবা, একটা পরমাণুর মধ্যে কি ঘটতেছে, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, এরকম হচ্ছে, তাহলে এরকম হচ্ছে, একটু ভাবলে থিঙ্কিং গুলো হয়ে যাবে।
ঠিক আছে, আমরা ডিপলি পড়বো পরের দিন এইগুলো টপিকের উপরে। আজকে অবধি।